আপনি যখন একটা মানুষের সাথে সম্পর্কে থাকেন, এই মানুষটা থেকে আপনি আসলে কি আশা করেন বলুন তো? অবশ্যই আপনি আশা করেন যে এই মানুষটা আপনাকে অনেক ভালোবাসবে। সে এমন একজন মানুষ হবে যাকে আপনি বিশ্বাস করতে পারবেন, যার থেকে আপনি মেন্টাল সাপোর্ট পাবেন। মূল কথা, আপনি একটা হেলদি রিলেশনশিপ আশা করতেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, বর্তমানে ভালোবাসা নামক এই সো কল্ড সম্পর্কের আড়ালে ম্যাক্সিমাম সময় চলতেছে পার্টনারের উপর ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন যে শুধুমাত্র রিলেশনশিপেই হচ্ছে তা না, বরং সংসার জীবনে ম্যানিপুলেশন হয় আরও অনেক বেশি। এমন অনেক হাজব্যান্ড বা ওয়াইফ আছে যারা ম্যানিপুলেশনের শিকার বছরের পর বছর ধরে হয়ে আসতেছে, কিন্তু আলাদা হয়ে যেতে পারতেছে না, কারণ সাংসারিক জীবনে অনেকগুলো ফ্যাক্টর জড়িত থাকে। আজকে আমি 3টা ম্যানিপুলেশন সম্পর্কে বলবো। আপনি রিলেশনশিপে থাকেন বা ম্যারিড হয়ে থাকেন, জাস্ট একটু মিলিয়ে দেখুন যে এমন কোনো কিছু আপনার সাথে কখনো হয়েছে কিনা বা হচ্ছেও কিনা। নাও লেটস ডাইভ ইনটু দ্য মেইন টপিক। প্রথম লক্ষণ হচ্ছে ব্লেম শিফটিং অ্যান্ড গিল্ট ট্রিপিং। এখানে আপনার পার্টনার দিন শেষে প্রায় সব কিছুর জন্য আপনাকে অপরাধী হিসেবে দাঁড় করাবে। অনেক সময় ম্যানিপুলেটর ব্লেম শিফটিং অ্যান্ড গিল্ট ট্রিপিং এই দুইটা সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন কৌশল একসাথে ব্যবহার করে সামনের পক্ষের উপর। এটা কিভাবে করে এটা আমি একটু আপনাদেরকে বোঝাই। ধরেন আপনার পার্টনার একটা বড় ভুল করলো বা আপনাকে চিট করলো। আপনি যখন এটা জানতে পেরে তার কাছে জবাবদিহি চাইলেন যে তুমি আমার সাথে এমন কেন করছো, তখন সে নিজের ভুল স্বীকার তো করলোই না, উল্টো এমন একটা সিন ক্রিয়েট করলো যাতে মনে হচ্ছে ভুলটা আসলে আপনারই ছিল। সে হয়তো আপনাকে বলবে, তুমি আমাকে ইদানিং একদম সময়ই দাও না, তাই আমি বাধ্য হয়ে অন্য কারোর সাথে কথা বলতেছি। বা তুমি সবসময় তিলকে তাল করো, তোমার এই সন্দেহবাতিক স্বভাবের জন্যই আমাদের সম্পর্কটা নষ্ট হচ্ছে। এখানে কি হচ্ছে খেয়াল করুন। আপনার কাছে কিন্তু প্রমাণ আছে যে আপনার পার্টনার খারাপ কাজ করেছে বা আপনার সাথে চিট করেছে, কিন্তু সে এখানে নিজের দোষটা তো স্বীকার করলোই না, উল্টো নিজের দোষের ভার আপনার কাঁধের উপর চাপিয়ে দিয়েছে। আবার একই সঙ্গে আপনার সঙ্গে এমনভাবে কথা বলতেছে যাতে আপনি নিজেকেই অপরাধী মনে করা শুরু করেন। এখানে ম্যানিপুলেটর একই সাথে ব্লেম শিফটিং এবং গিল্ট ট্রিপিং দুইটা ম্যানিপুলেশন টেকনিকই খাটিয়েছে আপনার উপর। এই ধরনের পরিস্থিতি বারবার যখন ঘটতে থাকে, তখন অনেক মানুষ নিজের চিন্তা ভাবনা এবং বিচার বোধ নিয়ে সন্দেহ করতে শুরু করে। এমনকি যে কষ্ট পেয়েছে সেই সম্পর্কটা উল্টো বাঁচানোর জন্য বারবার ক্ষমা চাইতে থাকে এবং পার্টনারের করা প্রতিটা ভুলের জন্য নিজেকেই দোষী ভাবতে শুরু করে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, আপনি ব্লেম শিফটিং অ্যান্ড গিল্ট ট্রিপিং এর শিকার হচ্ছেন কিনা এটা কখনো একটা দুইটা ঘটনা থেকে সরাসরি ভেবে ফেলতে যাবেন না, কারণ অনেক সময় মানুষ নিজেকে বাঁচানোর জন্য সেই বিশেষ মুহূর্তে মিথ্যা কথা বলতে পারে, পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়ে যায় এই জন্য মিথ্যা কথা বলতে পারে। আবার কিছুদিন পর আপনার মাথা যখন ঠান্ডা হলো, তখন দেখা গেল আপনার পার্টনার নিজ থেকে স্বীকার করলো যে সে ওই সময় মিথ্যা কথা বলেছিল এবং আপনাকে সরিও বলল। এই ধরনের সিচুয়েশনের কথা কিন্তু আমি এখানে বোঝাচ্ছি না, বরং এখানে আমি বোঝাচ্ছি যে ম্যানিপুলেটর যে থাকে সে সবসময় আপনার উপর ব্লেম শিফটিং করতেছে এবং সবসময় আপনাকেই অপরাধী বানিয়ে আপনার মধ্যে গিল্ট পয়দা করতেছে। ইটস এ কাইন্ড অফ প্যাটার্ন অ্যাকচুয়ালি, যেটা ম্যানিপুলেটর সবসময় করতেছে আপনার সাথে। এইবার আসি দ্বিতীয় লক্ষণে। দ্বিতীয় লক্ষণ হচ্ছে ইমোশনাল উইথড্রোয়াল অ্যান্ড সাইলেন্ট ট্রিটমেন্ট। আপনার হয়তো আপনার পার্টনারের সাথে কোনো বিষয়ে ঝগড়া হয়েছে বা কোনো বিষয়ে মতের অমিল হয়েছে, তখন দেখা গেল আপনার পার্টনার আপনার থেকে ইমোশনালি কিছুটা দূরে সরে গেল বা ইচ্ছাকৃতভাবে কিছুটা সময় নীরবতা বজায় রাখলো। এটা একটা ইমোশনাল ম্যানিপুলেশন কৌশল হতেও পারে, আবার নাও হতে পারে। এমনও হতে পারে যে আপনার সাথে ঝগড়া হওয়ার কারণে বা মতের অমিল হওয়ার কারণে আপনার পার্টনার কষ্ট পেয়েছে বা সে হয়তো ঝামেলা আরও বাড়ুক এটা চাচ্ছে না, তাই সে নিজে থেকেই কিছুটা স্পেস তৈরি করেছে বা চুপচাপ আছে। কিছু সময় পর আপনাদের মধ্যে আবার সবকিছু ঠিকও হয়ে গেল, ইটস নর্মাল। এরকম রিলেশনশিপেও হয়, দাম্পত্য জীবনেও হয়। এটাকে ইমোশনাল ম্যানিপুলেশন বলা যাবে না। কিন্তু যদি এমন হয় যে আপনার পার্টনার জেদ ধরেই বসে আছে যে সে যা বলেছে সেটাই রাইট এবং আপনাকে তার সাথে সম্পর্ক রাখতে হলে তার কথা মানতেই হবে, বা সে ততক্ষণ পর্যন্ত আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়েই যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না আপনি তার ডিসিশন মেনে নিচ্ছেন, সে তার উল্টা পাল্টা সকল ডিসিশনই দেখা যাচ্ছে আপনাকে মানতে বাধ্য করতেছে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে দিয়ে। আর যদি আপনি না মানেন তাহলে সে আপনাকে হুমকি দিচ্ছে যে সে আপনার সাথে আর সম্পর্কই রাখবে না, বা সে
এমনভাবে আপনাকে মানুষের সামনে ট্রিট করতেছে যে যেন আপনি এক্সিস্টই করেন না। আপনার ফোন কল সে ধরে না, SMS এর রিপ্লাই করে না, আপনি দেখা করতে চাইলেও সে আপনার সাথে দেখা করে না। মানে ইনডিরেক্টলি সে সকল হিন্টসই দিচ্ছে যে আপনি যদি তার কথা না মানেন তাহলে সে আপনার সাথে আর সম্পর্কই রাখবে না। এমন ঘটনা যদি আপনার সাথে বারবার ঘটতে থাকে তাহলে অবশ্যই এটা ইমোশনাল ম্যানিপুলেশন। এই ট্রিক্সটা ম্যানিপুলেটর তখন ব্যবহার করে যখন সে আপনার উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। আপনার নিজের কোনো মতামত থাকতে পারবে না, আপনি নিজে কোনো সিদ্ধান্ত এখানে নিতে পারবেন না। ম্যানিপুলেটর এখানে যেভাবে চাইবে সেভাবেই আপনাকে চলতে হবে, সেটাই আপনাকে মেনে নিতে হবে। অ্যান্ড দ্য স্যাড পার্টিজ, অনেকে এইরকম মেনে চলেও যাতে সম্পর্কটা টিকে থাকে। আচ্ছা, এইবার আসি 3 নম্বর ম্যানিপুলেশন টেকনিকে। তৃতীয় লক্ষণ হচ্ছে আইসোলেশন অ্যান্ড কনস্ট্যান্ট ক্রিটিসিজম। একজন মাস্টার ম্যানিপুলেটর কখনোই চাইবে না যে আপনার জীবনে এমন কোনো থার্ড পার্সন বা শুভাকাঙ্ক্ষী থাকুক যে আপনাকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারে। তাই সে খুব মিষ্টি কথায় আপনার পরিবার বা আপনার বন্ধু বান্ধবদের সম্পর্কে আপনার কানে বিষ ঢালবে। সে হয়তো বলবে, তোমার ওই বন্ধুটা কিন্তু ভালো না, ও আমাদের সম্পর্কটা নষ্ট করতে চায়, বা তোমার ভাই বোনরা কিন্তু অত ভালো না, তারা হিংসা করে করে আমাদের সুন্দর সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে। ভালোবাসার দোহাই দিয়ে সে এইভাবে আস্তে আস্তে আপনাকে সবার থেকে আলাদা করে ফেলবে, যাতে আপনার ভরসা এবং সিদ্ধান্তের একমাত্র জায়গা শুধু সে একাই থাকে। এরপর যখন আপনি তার কথা শুনে সবার থেকে নিজেকে আলাদা করে ফেললেন এবং পুরোপুরি নিজেকে তার উপর সঁপে দিলেন, তখন আস্তে আস্তে আপনার উপর শুরু হবে কনস্ট্যান্ট ক্রিটিসিজম। তোমার এই জামা কাপড়গুলো তোমাকে একদম মানায় না, তোমার মতো এমন মানুষের কিভাবে যে এত বড় কোম্পানিতে চাকরি হলো, এটাই তো আমি বুঝতেছি না। এইভাবে সে আপনার প্রতি ছোট বড় বিষয়ে কনস্ট্যান্ট সমালোচনা করতে থাকবে। এক ধরনের সমালোচনা হচ্ছে ঘটনমূলক সমালোচনা, যেখান থেকে আপনি কিছু শিখতে পারেন যেটা আপনার ইমপ্রুভমেন্টে সাহায্য করবে। এই ধরনের সমালোচনার কথা কিন্তু আমি এখানে বোঝাচ্ছি না, বরং এখানে ম্যানিপুলেটর আপনার এমনভাবে সমালোচনা করতেছে যেটা আপনার সেলফ স্টিম লো করে দিচ্ছে। আপনাকে সে দয়া করে তার জীবনে রেখেছে, আদারওয়াইজ আপনাকে তোকে অ্যাকসেপ্টই করতো না, আপনি এতটাই অযোগ্য। ম্যানিপুলেটরের সমালোচনার মধ্যে তখন আপনি এই ধরনের ফিলিংসগুলো পাবেন। এমন অনেক মানুষ আছে যারা এসব বুঝেও ম্যানিপুলেটরের সাথে থেকে যায়, কারণ এতদিনে সে ম্যানিপুলেটরের কথা শুনে শুনে সবার থেকে আলাদা হয়ে গিয়েছে, আর এখন তো আর তার নিজের প্রতিও বিশ্বাস এমনভাবে কমে গিয়েছে যে সে আসলেই ভাবা শুরু করেছে যে তার মধ্যে কোনো ক্যাপেবিলিটিই নাই, যে কিনা লাইফে ভালো কিছু ডিজার্ভ করে না। ভেবে দেখুন যে ম্যানিপুলেশন কিভাবে কারো মূল্যবান জীবন নষ্ট করে ফেলে। আচ্ছা, আজ তাহলে আমরা 3টা ম্যানিপুলেশন টেকনিক সম্পর্কে জানলাম। প্রথম টেকনিক হচ্ছে ব্লেম শিফটিং অ্যান্ড গিল্ট ট্রিপিং, যেখানে ম্যানিপুলেটর নিজের দোষ স্বীকার করবে না, উল্টো নিজের দোষ আপনার উপর চাপিয়ে দিবে এবং আপনাকে গিল্ট ফিল করাবে। দ্বিতীয় টেকনিক হচ্ছে ইমোশনাল উইথড্রোয়াল অ্যান্ড সাইলেন্ট ট্রিটমেন্ট। ম্যানিপুলেটর এখানে আপনার উপর তার ভালোবাসা, ইমোশনাল ফিলিংস, যোগাযোগ সব সরিয়ে ফেলে আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিবে, যাতে আপনি তার সকল আবদার মানতে বাধ্য হন। তৃতীয় টেকনিক হচ্ছে আইসোলেশন অ্যান্ড কনস্ট্যান্ট ক্রিটিসিজম। এখানে ম্যানিপুলেটর আপনাকে আপনার সকল শুভাকাঙ্ক্ষীদের থেকে দূরে সরিয়ে ফেলবে এবং একটা সময় আপনার এমন সমালোচনা করবে যা আপনাকে ভিতরে ভিতরে ধ্বংস করে ফেলবে। এখন কথা হচ্ছে, এই ধরনের সমস্যায় পড়লে করণীয় কী? অনেকেই মনে করে আরেকটু সহ্য করি, তাকে আরেকটু বেশি করে ভালোবাসা দেই, তাহলে হয়তো মানুষটা বদলে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, যদি কেউ ইচ্ছা করে আপনাকে ম্যানিপুলেট করে, তাহলে সেখানে শুধু সহ্য করে বা তাকে আরও বেশি করে ভালোবাসলে এই সমস্যার সমাধান হবে না। প্রথম কাজ হলো আপনি নিজের ফিলিংসকে গুরুত্ব দিন। যদি দেখেন একই ধরনের ঘটনা বারবার ঘটতেছে আর প্রতিবারে আপনি নিজেকে দোষী ভাবছেন বা নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করেছেন, তাহলে একটু থামুন। নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সত্যিই ভুল করছি নাকি আমাকে ভুল মনে করানো হচ্ছে? বিশেষ করে আপনার কাছে যদি প্রমাণ থাকে যে আপনার পার্টনারই এখানে অপরাধী, তাহলে তো আর কোনো ধোঁয়াশা এখানে থাকছে না। এই একটা প্রশ্ন অনেক সময় আপনাকে পুরো বিষয়টা নতুনভাবে ভাবতে সাহায্য করবে। দ্বিতীয় কাজ হচ্ছে নিজের একটা বাউন্ডারি তৈরি করুন। সম্পর্ক মানে এই না যে নিজের সব কিছু একদম উজাড় করে তাকে দিয়ে দিতে হবে, সব কিছু একদম মুখ বুঝে মেনে নিতে হবে। আপনারও এখানে মতামত দেওয়ার ইকুয়াল রাইটস রয়েছে, আপনারও ভালো লাগা খারাপ লাগা জানানোর ইকুয়াল রাইটস রয়েছে। যদি কেউ বারবার আপনাকে ভয় দেখিয়ে, সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে বা গিল্ট ফিল করিয়ে নিজের কথা মানাতে চায়, তাহলে সেটা কোনো হেলদি রিলেশনশিপের লক্ষণ নয়।
আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, নিজের পরিবার, ভালো বন্ধু বা যাদের আপনি বিশ্বাস করেন এমন মানুষদের থেকে কখনো দূরে সরে যাবেন না। একজন মাস্টার ম্যানিপুলেটর সবচেয়ে বেশি চায় আপনাকে সবার থেকে সরিয়ে আনতে, কারণ এরপরই তো আসলে সে আপনাকে যেভাবে চায় সেভাবে ইউজ করতে পারবে। তাই নিজের ট্রাস্টেড মানুষগুলোর সঙ্গে অবশ্যই সবসময় যোগাযোগ রাখুন। অনেক সময় বাইরের একজন মানুষ এমন কিছু দেখতে পারে যেটা আপনি সম্পর্কের ভেতরে থেকে দেখতে পারতেছেন না, আর কাউন্সিলর হিসেবে আমি আসলে এই কাজটাই করি। আর হ্যাঁ, একটা বা দুইটা ঘটনা দেখেই কাউকে ম্যানিপুলেটর বলে বসবেন না। মানুষের ভুল হতে পারে, রাগ থাকতে পারে, মেজাজ খারাপ থাকতেই পারে, কিন্তু যদি দেখেন একই আচরণ বারবার হচ্ছে আর সেই আচরণের কারণে আপনার আত্মবিশ্বাস, মানসিক শান্তি আর নিজের উপর বিশ্বাস দিন দিন কমে যাচ্ছে, তখন বিষয়টাকে অবশ্যই গুরুত্ব দিবেন। আর যদি মনে হয় এই ধরনের পরিস্থিতি আপনার জীবনে অনেক দিন ধরে চলতেছে বা আপনি একা এটা সামলাতে পারতেছেন না, তখন আপনি ইচ্ছে করলে একজন ভালো রিলেশনশিপ কাউন্সিলরের সাহায্য নিতে পারেন। সময় মতো সাহায্য চাওয়া দুর্বলতার পরিচয় নয়, বরং এটা নিজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরিচয়। বোঝা গেল? আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।